মিজলস ছড়ায় মূলত তিনটায়। আমরা মিজলসকে স্কিনে র্যাশ হতে ভাবে বুঝি যে এটা শুধুমাত্র স্কিনের সাথে কন্ট্যাক্টেই হতে পারে। বিষয়টা আসলে তা না। মিজলস হচ্ছে এক ধরনের এয়ারবর্ন ডিজিজ, মানে বায়ুবাহিত রোগ। ওকে। সো যদি রোগীর হাঁচি কাশি এগুলির মাধ্যমে সে ভাইরাসটা স্প্রেড করে বাতাসে, সাধারণত এই ভাইরাসটা 2 ঘন্টা বেঁচে থাকে বাতাসে। এবং রোগীর 2 মিটার বা 6 ফিটের মধ্যে যদি কেউ থাকে এবং সে যদি স্কিন ব্যবহার করে, মাস্ক ব্যবহার না করে, সে যদি টিকা না নেওয়া থাকে, তার যদি আগে মিজলস না হয়, কারণ কারো যদি আপনার মিজলস হয় তার বডিতে পার্মানেন্ট ইমিউনিটি তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। 34,000 বাংলাদেশি শিশু ডায়াগনোস হয়েছে, যার ভিতরে 23,000 শিশু হাসপাতালে এসেছিল এবং এর ভিতরে 250-র বেশি শিশু ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে। কারণ হাম। সুতরাং এই হামের প্রাদুর্ভাব এই মুহূর্তে একটা মহামারীতে পরিণত হতে যাচ্ছে কিনা সেটা নিয়ে আজকে আমাদের মুক্তির কথার আজকের এপিসোড। আমি ডেল এইচ খান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই এপিসোডে, এবং আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মাহবুবা সুলতানা, যিনি শিশু বিভাগের বিভাগীয় প্রধান ইউএস বাংলা হাসপাতালের। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। সাথে আছেন আমাদের পাবলিক হেলথ বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল ডক্টর সৈয়দ হাসান আবদুল্লাহ, উনি কান্ট্রি ডিরেক্টর সেফটিনেট বাংলাদেশ। স্যার, আপনাকেও স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। স্যার, আমরা শুরু করতে চাই ডক্টর মাহবুবার কাছ থেকে। ম্যাডাম, প্রথমেই আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই হাম যে অসুখটা, এই অসুখটা কি আসলে শুধু বাচ্চাদেরই হয়, অথবা হলে পরে একজন মা সাধারণ জ্বরের সাথে এই হামের যে অসুস্থতার যে উপসর্গগুলো, এটা কিভাবে বুঝবে? ধন্যবাদ আপনাকে, এবং আমি আপনার মাধ্যমে 24 চ্যানেলকেও ধন্যবাদ দিচ্ছি এরকম একটা সময় উপযোগী বিষয় নিয়ে আমাকে আলোচনায় ডাকবার জন্য। হামটা হচ্ছে, এটা একটা ভাইরাস দিয়ে হয় এবং এটা সাধারণত যাদের ছোট বাচ্চাদের একটু বেশি অ্যাটাক হয়, যাদের ইমিউনিটি কম থাকে এবং এক্সট্রিমস অফ এজ, যেমন ছোট বাচ্চা এবং আরেকটু বার্ধক্যে যারা পৌঁছে গেছে তাদের বেশি হয়। এটা কিভাবে হয়? এটা হচ্ছে নর্মাল। প্রথম দিকে এই হামের হচ্ছে 4-5টা স্টেজ আছে, যেমন একটা ইনকিউবেশন পিরিয়ড, তারপরে একটা প্রোড্রোমাল ফেজ, যেখানে নাকি প্রোড্রোমাল ফেজে থাকে কি একটা বাচ্চার নর্মাল ভাইরাল যে অসুখ বিসুখ থাকে, জ্বর, কাশি, সর্দি, একটু গায়ে ব্যথা, মাথা ব্যথা এরকম থাকে, কিন্তু ওই সময়টাই বোঝা যায় না যে এই পেশেন্টটা কি আসলে নর্মাল অন্য ভাইরাল ইনফ্লুয়েঞ্জা বা অন্য কিছু হচ্ছে নাকি এটা মিজলস হচ্ছে। কিছুদিন পরে আমরা যেটা হামের একটু যেটা ডায়াগনস্টিক এবং ক্যারেক্টারিস্টিক চেহারা, সেটা হচ্ছে ওদের কাশি থাকবে, নাক দিয়ে পানি, কোরাইজা থাকবে, চোখে কনজাংটিভাতে ওয়াটারিং হবে, মানে চোখ দিয়ে পানি পড়বে, লাল হয়ে যাবে। তারপরে কয়েকদিন পরে একদম ছোট 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 লাল লাল ঘামাচির মতন র্যাশ প্রথমে মুখে শুরু হবে, মাথা থেকে, কানের পিছন থেকে, মুখ হয়ে তারপরে বডিতে আস্তে আস্তে করে একদম পা পর্যন্ত ছড়িয়ে যাবে। এবং এই প্রথম অবস্থাটা, যেটা নাকি 10 থেকে 18 দিনের মতন একটা ইনকিউবেশন পিরিয়ড থাকে, তার মানে একটা বাচ্চা যখন কোনো একটা হামের পেশেন্টের এক্সপোজারে যায় বা সম্মুখীন হয়, এই 10 থেকে 14 দিন কিন্তু সে কোনো রকমের এক্সপ্রেস করবে না, মানে অসুখটা ধরা পড়বে না। এরপরে তার আস্তে আস্তে করে জ্বর আসবে, এই 3-4 দিনের মতো অনেক হাই ফিভার থাকবে। ওই সময় কোনো র্যাশ আসে না, মুখের ভিতরে এক ধরনের আমরা বলি কপলিক স্পট, একটু সাদা সাদা মুখের গালের ভিতরে কিছু র্যাশ থাকে। তারপরে 4 দিনের মাথায় গিয়ে এই যে র্যাশগুলা, যেগুলো নাকি আমরা হাম, গ্রামের মানুষজনরা ওরাকে বলে নুনতি, হ্যাঁ, অথবা হাম, আর ইংরেজিতে বলে মিজলস, সেইটা যখন র্যাশ চলে আসে তখন হচ্ছে ওর সাংঘাতিকভাবে অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, চোখে ইনফ্লামড হয়, যে কারণে চোখে আলোর দিকে তাকাতে পারে না, আমরা বলি ফটো সেন্সিটিভিটি, এবং বাচ্চা একদম এত উইক হয়ে যায়, কোনো খাওয়া দাওয়া থাকে না। এবং এদের যখন কমপ্লিকেশন শুরু হয় তখন এদের দেখা যায় নিউমোনিয়া ডেভেলপ করে, কারো কারো হচ্ছে এনকেফালাইটিস বা ব্রেইনের প্রদাহ হয়, কারো কারো ডায়রিয়া হয়। তো এই সমস্ত কারণেই বাচ্চারা আসলে বেশি খারাপ হয়ে যায়। এবং প্রথম দিকে যেহেতু নর্মাল ভাইরাল ফিভারের মতন পেরেন্টসরাও অতটা বোঝে না, মানে সচেতনতার অভাবের কারণে এটা কি হাম হচ্ছে কেন, ওদের এই সাইন সিমটম লক্ষণগুলোর সাথে পরিচিত না হওয়ার কারণে ওরা হাসপাতালে আসলে দেরিতে নিয়ে আসে। ম্যাডাম, এই স্ট্যাটিস্টিক্স বলছে যে 79 থেকে 81%ই 5 বছরের নিচের শিশু। হ্যাঁ, এবং তার মধ্যে এই 5 বছরের নিচের মধ্যে 6 মাসের, আমরা সাধারণত হামের টিকা আমাদের সরকারিভাবে যে এমআর ভ্যাকসিন, মানে মিজলস অ্যান্ড রুবেলা ভ্যাকসিন দেয়, এটা সাধারণত 9 মাস এবং 15 মাসে 2টা ডোজ দেয়। তাহলে আমরা 9 মাসের আগে কেন টিকাটা দিই না?
9 মাসের আগে মায়ের কাছ থেকে এই ইমিউনিটিটা বা অ্যান্টিবডিটা মায়ের কাছ থেকে বাচ্চা শরীরে নিয়ে আসে। এখন আমরা যদি 9 মাসের আগে টিকাটা দিই, যেহেতু মায়ের কাছ থেকে শরীরে অ্যান্টিবডিটা আছে, আমরা টিকা দিলে ও পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিবডি তৈরি করতে পারবে না। সেই জন্য আমরা আগে জানতাম যে 9 মাসের আগে হয় না, কিন্তু এইবার সমস্ত রেকর্ড ভেঙে দেখা যাচ্ছে যে আসলে আমরা 2 মাসের বাচ্চাকেও হাম পেয়েছি। এরকম কেন হচ্ছে ম্যাডাম? এখন আসলে এগুলা হয়তো বা মা ইমিউনাইজ ছিল না, হয়তো বা মা টিকা নেয় নাই, বা মায়ের ইমিউনিটি কম ছিল, কোনো একটা চেইনের মধ্যে কোনো এক জায়গায় ব্রেক হয়েছে, যেই কারণে আমরা আগে 2 মাসের বাচ্চাকে একদম, যদি কোনো প্যারেন্টস এসে বলতো যে ওর হাম হয়েছে, আমরা একদম উড়িয়ে দিতাম যে 2 মাসের বাচ্চারা আপনার একদম শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতায় ভরা, ওর হবেই না, 6 মাসের আগে হবেই না। কিন্তু এইবার আমরা দেখছি 6 মাসের, এবং যেই বাচ্চাগুলো মারা যাচ্ছে ওদের বেশিরভাগই দেখা যাচ্ছে 6 মাসের নিচে। এক্ষেত্রে এই আমাদের দেশের তো আসলে ওভারঅল পুষ্টির ইয়াটা খুব কম, খুবই। তো অপুষ্টিতে ভোগা শিশু অথবা বৃদ্ধ যারা আছে তারা তাদের জন্য তো আরো ভয়ঙ্কর সিচুয়েশন। এবং এইটার ক্ষেত্রে আমি একটু বলি, অপ্রাসঙ্গিক না, এইটার ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক। যেই সমস্ত বাচ্চারা ব্রেস্টফিডিং করে তাদের শরীরে কিন্তু, মানে যারা মায়ের দুধ খেয়ে বড় হয় তাদের শরীরে কিন্তু এমনি বলি আমরা মায়ের দুধকে বলি যে একটা ভ্যাকসিন আকারে কাজ করে। আজকাল দেখা যাচ্ছে মায়ের দুধ খাওয়ানোর ব্যাপারেও কিছু কিছু মা বাবারা মানে একটু তাড়াতাড়ি বাচ্চাকে বড় করব এই জন্য টিনের দুধ খাওয়াচ্ছে, এবং ঠিক মতন যে কমপ্লিমেন্টারি খাবার দাবার 6 মাসের পরে যে একটু ভাত মাছ সবজি এগুলা খাওয়াতে হবে, ওই জিনিসটাও অনেকে আবার একটু দেরিতে শুরু করে, যেই কারণে ওদের পুষ্টিহীনতায় ভুগে। এবং যারা হাম শরীরে এমনি পুষ্টিহীন করে দেয়, আবার যাদের পুষ্টিহীন থাকে তাদেরকে তো আরো বেশি দুর্বল করে দেয়। সেই কারণেই আসলে এই যে 2 মাসের থেকে 6 মাস, এবং দেখা যাচ্ছে যারা দুধ খায় না, যারা এরকম ঠিক মতন ইমিউন হয় না, বা যারা কমপ্লিমেন্টারি ফিডিং শুরু করে না, এই সমস্ত বাচ্চারা ভুগে বেশি, তাদের তাড়াতাড়ি নিউমোনিয়া হয়ে যায়। এবং নিউমোনিয়াটা অনেক, যেহেতু মিজেলস একটা ভাইরাস, এটা কিন্তু নিউমোনিয়া হলে এটার কোনো প্রতিষেধক বা কোনো ট্রিটমেন্ট নাই, মানে আমরা কি করি প্রতিরোধ করি বা আমরা ভ্যাকসিন দেই, কিন্তু ওই ভাইরাসের ইমিউনিটিটা আমরা বলি কি ইমিউন অ্যামনেশিয়া হয়ে যায়, মানে মিজেলসটা শরীরের ভিতরে ঢুকে ওর ইমিউন সিস্টেমটাকে একদম অবশ করে দেয়, মানে স্মৃতি হারায় যায়। তার মানে ওর শরীরে অন্য আর যে ভ্যাকসিন দিয়েছে সেই ভ্যাকসিনের কারণে যে অ্যান্টিবডি তৈরি হয়, বা অন্য কোনো রোগে আগে পূর্বে সে এক্সপোজড হয়েছিল, এই সব জিনিসকে ভুলিয়ে দেয় এই মিজেলস ভাইরাসটা। তাহলে তো ম্যাডাম এটা অত্যন্ত মারাত্মক একটা অসুখ, কিন্তু একজন বাবা মা তার বাচ্চাটার আসলে হাম হয়েছে কিনা এটা কখন নিশ্চিত হবে, মানে ওই বর্ডারটা কোথায়? 1 নাম্বার কথা হচ্ছে একদম ক্লিনিক্যাল, মানে আসলে মিজেলসটা কিন্তু ক্লিনিক্যালি আমরা দেখে আমাদের নলেজ দিয়ে আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করি, কিন্তু এটার কিছু আবার ইনভেস্টিগেশনও আছে। ক্লিনিক্যালি আমরা ডায়াগনোসিস করব, কোল্ড থাকবে মানে কাশি থাকবে, রানি নোজ থাকবে, জ্বর অবশ্যই থাকবে, তার সাথে চোখ লাল থাকবে, এরপরে র্যাশ আসবে। এই কয়েকটা জিনিসের সমন্বয় না হলে আমরা কিন্তু হাম বলবো। তাহলে কি প্যারেন্টসরা এক্ষেত্রে আতঙ্কিত হয়ে যাবে না চিকিৎসা আছে? চিকিৎসা আছে, এবং প্যারেন্টসরা ইদানিং এতই আতঙ্কিত যে ওদের জ্বর নাই কিছু নাই, হয়তো অন্য কোনো কারণে বডিতে র্যাশ উঠেছে, ওরা দৌড়ে চলে আসে হাসপাতালে। এটার কারণে কিন্তু হাসপাতাল বা ক্লিনিক সমস্ত জায়গায় একটু ভিড়ও বেশি হচ্ছে। এটার সবচেয়ে বেশি সংক্রমণ, হ্যাঁ সংক্রমণ হয়, এবং একটা পেশেন্ট হামের একটা পেশেন্ট ওর আশেপাশে 12 থেকে 18টা পেশেন্টকে সঙ্গে সঙ্গে ইনফেক্ট করে দিতে পারে। এটা ইভেন করোনা ভাইরাসের থেকেও ভয়ঙ্কর, মানে ইনফেকশাস। ম্যাডাম আমি আমাদের দর্শকদের জন্য জানতে চাচ্ছি, এটা কি খুব এক্সপেন্সিভ চিকিৎসা? না, মোটেও এক্সপেন্সিভ না, যদি এটা সময় মতন চিকিৎসা নেওয়া যায়। কারণ এটা ভাইরাস, ওর যদি পুষ্টিটা ঠিক রাখা যায়, শরীরে পানির শূন্যতা না হয়, নিউমোনিয়া হলে যদি আমরা অক্সিজেন দেই, যদি মানে অক্সিজেনের স্বল্পতা হয় অক্সিজেন দেই, তাহলে কিন্তু এটা প্রথম দিকে, এবং ঠিক মতন খাবার দাবার খাওয়ানো হয়। কিন্তু সবচেয়ে যেটা হয় যে ওরা যদি দেরিতে আসে, নিউমোনিয়াটা যদি খারাপ হয়ে যায়, তারপরে ওর যদি আদার মানে ইমিউনো সাপ্রেশন বা রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যাওয়ার কারণে অন্য ব্যাকটেরিয়া বা কোনো কিছু দিয়ে যদি ওকে আবার আক্রমণ করে, সেই সমস্ত সিচুয়েশনে ওকে হাসপাতালে বেশি দিন থাকতে হয়, তখন কিন্তু জিনিসটা অনেক কস্টলি হয়ে যায়। আর আরেকটা জিনিস হচ্ছে ওর এটার ইনভেস্টিগেশনটা একটু কস্টলি। ওকে ম্যাডাম, আবার আপনার কাছে ফিরবো। সংক্রমণের প্রসঙ্গ উঠেছিল ডক্টর হাসান, এবং এই জায়গা থেকে পাবলিক হেলথ স্পেশালিস্ট হিসেবে আপনার কাছ থেকে আসলে জানতে চাচ্ছি যে কেন হামকে সবচেয়ে সংক্রামক ব্যাধি বলা হয়, আর এই সংক্রমণটা আসলে কিভাবে হয়? ধন্যবাদ আপনার মাধ্যমে নিউজ 24 চ্যানেলকে এই ধরনের একটি সময় উপযোগী আয়োজন করার জন্য। আসলে সংক্রামক রোগগুলোর ভয়াবহতা বোঝানোর জন্য আমরা কয়েকটা ইন্ডিকেটর ব্যবহার করি। আমি যদি থিওরিক্যাল কথা বলি, আমরা একটা বিষয় আছে R0 বা R0 বলি আর কি, যেটা দিয়ে আসলে একটা রিপ্রোডাকশন নাম্বার বোঝায় যে একটা সংক্রামক রোগ কতজনকে সংক্রমিত করতে পারে।
এইটা একটা, আরেকটা হচ্ছে অ্যাটাক রেট, যেটি ম্যাডাম বলছিলেন যে আমরা যতগুলো সংক্রামক রোগ আমাদের আশেপাশে রয়েছে তার মধ্যে মিজিলস হচ্ছে সবচেয়ে ভয়াবহ। কারণ মিজিলসের অ্যাটাক R0 যেটা, সেটা হচ্ছে 12 থেকে 18। আপনার বাকি যেগুলো আছে, পরের যেগুলো আছে, মানে এক বাচ্চা থেকে 12 জন হবে, একজন থেকে 12 জন পর্যন্ত সে সংক্রমিত করতে পারে। আমি যদি বড় নাম্বারটা ধরি, 18 হতে পারে। ওকে। এরপরে যেগুলো আছে পোলিও, হুপিং কাফ, ইনফ্লুয়েঞ্জা, চিকেন পক্স, ইভেন কোভিড, এগুলির সংখ্যা সবগুলি সিঙ্গেল ডিজিট, 6 থেকে 8, 8 থেকে 10 বা এরকম। কোভিড হচ্ছে 4 থেকে 5 জন হতে পারে। সুতরাং দেখা যাচ্ছে যে মিজলস হচ্ছে সবচেয়ে ভয়াবহ সংক্রামক রোগ। আরেকটা হচ্ছে অ্যাটাক রেট। অ্যাটাক রেটটা হচ্ছে একটা সংক্রামক রোগীর, একটা মিজলস রোগীর সংস্পর্শে যদি আরেকটা সাসেপ্টেবল মানে যার রোগ হওয়ার সব সম্ভাবনা আছে, তার টিকা দেওয়া নাই, সে ইমিউন না, সে মুখে মাস্ক পরে নাই, যদি তার সংস্পর্শে আসে তাহলে তার রোগ হওয়ার সম্ভাবনা 90%। তো সুতরাং এই যে দুইটা ফ্যাক্টর, সে একটা রোগী 12 থেকে 18 জনকে ছড়াতে পারে, আর তার সংস্পর্শে আসলেই মিনিমাম 90% সম্ভাবনা থেকে যায় রোগ হওয়ার। এই দুইটা কারণেই মিজলসটা একটু ভয়াবহ অন্যান্য রোগের তুলনায়। এই জায়গায় স্যার একটু আমি একটা জিনিস জানতে চাইবো দর্শকদের পক্ষ থেকে, সেটা হচ্ছে যে আমাদের দর্শকদের বাচ্চারা যখন স্কুলে যায়, একেবারে ক্লাস 1-2-তে যে বাচ্চারা পড়ে, তাহলে তারা আসলে এই মানে সম্ভাব্য মানে সংক্রমণ থেকে বাঁচার জন্য কি ধরনের প্রিকশন নেবে, নাকি সর্দি কাশি হলেও বাচ্চাকে আপাতত স্কুলে আসতেই মানা করা উচিত? এখানে আসলে একটা তথ্যটা একটু ভয়াবহ। কারণ হচ্ছে একটা আক্রান্ত রোগী কতদিন রোগ ছড়ায়, সে যখন আক্রান্ত হয়েছে তার উপসর্গগুলি দেখা দেয়। উপসর্গগুলি ম্যাডাম বলেছেন, জ্বর, সর্দি কাশি, র্যাশ ইত্যাদি। এই র্যাশ ওঠার 4 দিন আগে সে মানুষকে ট্রান্সমিট করা শুরু করে এবং র্যাশ ওঠার 4 দিন পর পর্যন্ত করে। তো এই যে 8 দিন তার ইনকিউবেশন পিরিয়ড, এই 8 দিনের মধ্যে প্রথম 4 দিন খুব ভয়াবহ। কারণ তখন যে তার শরীরে র্যাশ নাই, সে আইডেন্টিফাইড না একটা মেজেসের রোগী হিসাবে, ফলে তার সাথে কন্ট্যাক্ট করছে, তাকে তার বাপ মাও স্কুলে পাঠাচ্ছে, ফলে একটা বড় চান্স থেকে যায় ওইখানে সংক্রমণ হওয়ার। মিজলস ছড়ায় মূলত 3টায়। আমরা মিজলসকে স্কিনে র্যাশ ওঠে ভাবে বুঝে যে এটা শুধুমাত্র স্কিনের সাথে কন্ট্যাক্টেই হতে পারে। বিষয়টা আসলে তা না। মিজলস হচ্ছে এক ধরনের এয়ারবর্ন ডিজিজ, মানে বায়ুবাহিত রোগ। সো যদি রোগীর হাঁচি কাশি এগুলির মাধ্যমে সে ভাইরাসটা স্প্রেড করে বাতাসে, সাধারণত এই ভাইরাসটা 2 ঘন্টা বেঁচে থাকে বাতাসে, এবং রোগীর 2 মিটার বা 6 ফিটের মধ্যে যদি কেউ থাকে এবং সে যদি স্কিন ব্যবহার করে, মাস্ক ব্যবহার না করে, সে যদি টিকা না নেওয়া থাকে, তার যদি আগে মিজলস না হয়, কারণ কারো যদি আপনার মিজলস হয় তার বডিতে পার্মানেন্ট ইমিউনিটি তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো সুতরাং একটা হচ্ছে হাঁচি কাশির মাধ্যমে এটা ছড়াতে পারে, আরেকটা হচ্ছে রোগীর ব্যবহার্য জিনিস, তার কাশি, তার টাওয়েল, তার ক্লদিংস, এইগুলির মাধ্যমে যদি সরাসরি কন্ট্যাক্টে আসে তাহলেও এই রোগটা ছড়াতে পারে। 3 নম্বরটা হচ্ছে যে তার স্কিনের যে র্যাশ হয়েছে, সেই র্যাশের মধ্যেও কিছু জায়গা থেকে যে কি সিরামগুলো বের হয় বা কিছু ধরনের সিক্রেশন হচ্ছে, সেই সিক্রেশনের কন্ট্যাক্টে যারা আসবে তাদের ক্ষেত্রেও এটা সংক্রমণের ইয়েটা বেশি থাকবে। সো এই 3টার মধ্যে বেশি হচ্ছে এয়ারবর্নটা হচ্ছে আপনার বেশি ভয়াবহ। সো এয়ারবর্নের মাধ্যমে সাধারণত এটা ছড়ায়, এবং আপনাকে মানে বুঝতে হবে যে ওই যে 4 দিনের কথা বললাম, এই সময় একটা বাসায় তার অন্যান্য বাচ্চারা, তার বাবা মা হয়তো ইমিউন থাকছেন, কিন্তু অন্যান্য শিশুরা যারা থাকছে তার খেলার সাথী, তারা সবাই এটাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। শ্রী দর্শক মণ্ডলী, একটা বিরতির পর ফিরে এসে আমরা আলোচনা করব এবার আমরা হাম এর এই যে প্রাদুর্ভাব, এটা ম্যানেজ করতে কেন ব্যর্থ হলাম। সঙ্গেই থাকবেন। শ্রী দর্শক মণ্ডলী, আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি মুক্তির কথায়। সারা দেশব্যাপী হামের একটা প্রাদুর্ভাব, এবং আমরা না বুঝেই অনেকে এই হামজনিত কারণে ভাইরাল রোগ হওয়ার পরেও অ্যান্টিবায়োটিক খাইয়ে আমাদের বাচ্চাদের জীবন বিপন্ন করে তুলছি। এবারে আলোচনায় আমরা জানার চেষ্টা করব যে কি কারণে এইবার হাম অনেকটা অতিমারের দিকে, প্রাদুর্ভাবের দিকে রূপ নিতে শুরু করেছে। হেলথ স্পেশালিস্ট হিসেবে আপনার কাছ থেকে আমি আরো 2-1টা জিনিস জানতে চাচ্ছি। একটা হচ্ছে যে WHO অলরেডি উচ্চ ঝুঁকি বা হাই রিস্ক হিসেবে মূল্যায়ন করছে বাংলাদেশের পরিস্থিতিটাকে। আসলে এটাকে কি আমরা মহামারী বলবো নাকি বলবো না এখনই? ওয়েল, 2টা জিনিস। একটা হচ্ছে সাধারণত মানে পাবলিক হেলথ ডেফিনিশনে কি আসে? পাবলিক হেলথ ডেফিনিশনে আমি আসছি। আমি যেমন হামের ক্ষেত্রে সাধারণত বাংলাদেশের মতো কান্ট্রির যে অ্যাটাক রেট, এটা 5 থেকে 6% পর্যন্ত যেতে পারে যখন মহামারী হয়ে যায়। বাংলাদেশে এখনো 1%।
উন্নত বিশ্বে কিন্তু এটা 0.5 থেকে 1% মধ্যে ইউজুয়ালি থাকে। কিন্তু বাংলাদেশের এখন যে সিচুয়েশন, যেইটুকখানি জনগোষ্ঠীর মধ্যে আমি আসলে হামটা ছড়াচ্ছে, তাতে কিন্তু আসলে সংক্রমণ রেটটা অনেক বেশি। ডাব্লিউএইচওর মতো একটা সংস্থা যখন উচ্চ ঝুঁকিপূর্ণ বলে, তখন আসলে এটাকে আনঅফিসিয়ালি মহামারী ধরা উচিত। আমি অফিসিয়ালি বলতে পারবো না, কিন্তু সরকার হয়তো অফিসিয়ালি বলবেন না। সামনে তো আবার ঈদ আছে, সামনে ঈদ আছে, আরও সংক্রমণের ভয় থাকবে। এবং স্কুলগুলিতে পরীক্ষা হচ্ছে, আপনি জানেন যে এখন কিন্ডারগার্টেন স্কুলগুলিতেও সব 3 বছরের কম বয়সী বাচ্চারা যাচ্ছে। সো এইটার কথা মাথায় রেখে আমার মনে হয় যে আমাদেরকে এই টিকার যে পদ্ধতিটা আছে, এটা নিয়ে আসলে ইমিডিয়েটলি সরকার শুরু করেছে যে আগামী 5 এপ্রিল থেকে শুরু করেছে 2 কোটি টিকা দেওয়া হচ্ছে। এই 2 কোটি টিকা অবশ্যই একটা বর্ম তৈরি করবে আমাদের জন্য। একটা টিকা দিলে সেটা সুরক্ষা পেতে 2 সপ্তাহ সময় লাগে। আপনি জানেন যে প্রথম ডোজ টিকাটা যদি দেন তাহলে সেটা 93% ইমিউনিটি দেয় আপনাকে। আপনি যখন দ্বিতীয় ডোজ টিকা দিবেন তখন 97% ইমিউনিটি দেয়। দেখবেন 93% কিন্তু বেলো 95। সো যখন 93% দিচ্ছে, সে যদি 97 না দেয় তাহলে কিন্তু আমরা আবার রিস্কে পড়ে গেলাম, কারণ আমাকে 95-এর উপরে যেতে হবে। তো সেই জন্য আমাদেরকে নিশ্চিত করতে হবে প্রত্যেকেই যেন 2টা টিকা পায়। একটা টিকা দিয়ে যেন আমরা সন্তুষ্টিতে না ভুগি। মায়েদেরকে এটা পরিষ্কারভাবে বুঝাইতে হবে। এবং আমরা এখন আশা করি বাচ্চারা টিকা কেন্দ্রে আসবে, আমরা তাদেরকে টিকা দিব। যে বাচ্চাটা টিকা কেন্দ্রে আসতেছে না, তাকে তো নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। সো আমাকে ডোর টু ডোর যাইতে হবে, টিকা নিয়ে আপনি না যান, কিন্তু আপনার লোক যাইতে হবে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সবচেয়ে ছোট নিউক্লিয়াস যেটা কমিউনিটি ক্লিনিক, যেটা একটা 6000 লোকের জন্য তৈরি। কমিউনিটি ক্লিনিকে যে স্বাস্থ্য সেবিকারা আছেন বা স্বাস্থ্য সহায়ক যারা আছেন, তারা কিন্তু এই 6000 পরিবারকে চেনেন। তার কাছে লিস্ট আছে কোন বাচ্চা। তাদেরকে আসলে অ্যাকাউন্টেবল করতে হবে, জবাবদিহিতার আনতে হবে, পাশাপাশি দায়িত্ববোধটা বাড়াইতে হবে যে আমি এই লিস্ট থাকবে আমার কাছে, বাদ পড়বে না, মানে একটি শিশু বাদ পড়বে না। আমি এই জায়গায় আপনার কাছে একটা কুইক আনসার চাইবো, যদিও প্রশ্ন একটু বড় হবে হয়তো। সেটা হচ্ছে যে বাংলাদেশে প্রায় 30টার মতো ট্রমা সেন্টার আছে, কিন্তু একটা ট্রমা সেন্টারেও কোনো ডাক্তার পদায়ন করা নাই। সুতরাং এগুলো আসলে অনেকে বলে যে মাদকাসক্তদের আবাসস্থল হয়ে উঠছে। বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় অপারেশন থিয়েটার আছে এবং সার্জারির জন্য কনসালটেন্সি ফি পায় প্রায় 1-1.5 লাখ টাকা করে শুনি। বাট গত 10 বছরে নাকি কোনো টনসিল অপারেশন হয় নাই ওখানে। এইরকম একটা দেশে আপনি আসলে স্বাস্থ্য ব্যবস্থাকে 10-এ কত দিবেন? আমি আসলে ওইভাবে সরাসরি নাম্বারিং করতে চাই না। আমি আরও কয়েকটা দেশের স্বাস্থ্য ব্যবস্থা, স্পেশালি রুরাল স্বাস্থ্য ব্যবস্থা দেখার সৌভাগ্য আমার হয়েছে। আমি বলবো বাংলাদেশের রুরাল হেলথ ইনফ্রাস্ট্রাকচার অনেক ভালো, রাদার দ্যান আরবান। আরবানের চেয়ে রুরাল ইনফ্রাস্ট্রাকচার ভালো। কমিউনিটি ক্লিনিক থেকে আপনি যদি উপজেলাতে আসেন, এখন উপজেলার পরিস্থিতি ভালো হয়েছে। হয়তো ঔষধের স্বল্পতা থাকতে পারে, কিন্তু আগের চেয়ে অনেক অনেক উন্নত হয়েছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার। অনেক জায়গায় উন্নতি করার এখনো সুযোগ রয়েছে। সুতরাং সেই কারণে আমি আসলে একদম গ্রেডিং করতে যাচ্ছি না, বাট আমাদের বেশি কাজ করা দরকার আরবানে। আরবান হেলথ সেন্টারগুলিতে আসলে স্ট্রাকচার ট্রিটমেন্টটা পাচ্ছে না, রেফারেল সিস্টেমটা ডেভেলপ হচ্ছে না, যার ফলে এই ধরনের সমস্যাগুলো তৈরি হচ্ছে। আগে তো আমরা বাসায় বাসায় দেখতাম যে টিকাদান কর্মসূচির জন্য আপারা আসতেন। জি, এখন তো আর দেখি না, এখন আসে না। আমরা যদি এখানে যারা আমরা 3 জন বসে আছি, আমরা যদি সবাই আমাদের মেমোরি রিকল করি, আমরা সবাই টিকা দিয়েছি স্কুলে টিম আসছে আমাদেরকে জোর করে কত। সো দ্যাট ওয়াজ একটা অ্যাগ্রেসিভ একটা অ্যাপ্রোচ করে হয়েছে, সবাইকে দিতে হবে। আমরা নিজেরা যতই কান্নাকাটি করি, আমাদের বাপ মা আমাদেরকে জোর করে দিয়েছে। এখন বাচ্চাদেরকে টিকা কেন্দ্রে নিয়ে আসতে হয় এবং তারপরে তাদের টিকা দিতে হয়। মারা অনেক সচেতন হয়েছে, কিন্তু সবাই সচেতন হয় নাই, গ্যাপ এরিয়া রয়ে গেছে। আপনি যদি মনে করেন কোস্টাল এরিয়া, পাহাড়ি এলাকা, তারপর হচ্ছে রোহিঙ্গার মতো একটা বড় জনগোষ্ঠী, চরাঞ্চল, এই সব জায়গায় কিন্তু আসলে ক্যাম্পেইনটা ওর জন্য আসা খুব ডিফিকাল্ট। তা সারাদিন চলে যাবে কেন্দ্রে। সো আমাকে যেভাবে হোক তাকে পৌঁছাইতে হবে তার কাছে টিকাটা দেওয়া। আমি আপনার এই আলোচনার মাধ্যমে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যে এই ব্যাপারে আমাদের অবশ্যই আরো সতর্ক হতে হবে এবং আমাদের দেশে মানুষ আছে, আমাদের দেশে দক্ষতা আছে, সেটা কাজে লাগাতে হবে। এই আরজিটুকু মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে রেখে আবারও আসছি ডক্টর মাহবুব আপনার কাছে। অনেক ক্ষেত্রেই বলছে যে ভ্যারিয়েন্টের কথা, এবং এটা কিন্তু অনেকেই মানে একদম চাইল্ড স্পেশালিস্ট অথবা গবেষক না হলে পরে এই জিনিসটা হয়তো অনেকের মাথায় আসে না। সত্যি কি আপনারা মানে আশঙ্কা করছেন যে হামের এই জীবাণুতে ভ্যারিয়েশন আসতে শুরু করেছে? এটা তো আসলে রিসার্চের ব্যাপার, তবে কেন হচ্ছে না আর কেন এরকম আউটব্রেক হলো, এটা তো অবশ্যই এটা একটা রিসার্চের ব্যাপার। তবে এখন একটা তো ডক্টর হাসানের কথা থেকে আমরা বুঝলাম যে দেয়ার ওয়াজ এ গ্যাপ। হ্যাঁ, গ্যাপ মানে ভীষণই গ্যাপ ছিল। এবং এটা কিন্তু আমরা উনি যেটা বলেছেন যে করোনার পর থেকে, করোনার সময় যেরকম সমস্ত শেলফ ভরে ফেলা হলো করোনা ভ্যাকসিন, আমরাই তখন নিজেরা যা শুনেছি যে
করোনা ভ্যাকসিন ছাড়া অন্য আর কোনো ভ্যাকসিন তখন আসছিল না। এবং ওই 19-20 সালের পরের থেকে কিন্তু আমরা যারা শিশু বিশেষজ্ঞ বাচ্চা নিয়ে ডিল করি, তখন কিন্তু আমরা মাদের কাছে এটা প্রায় শুনি যে আমরা ভ্যাকসিন দিতে গেছি, আমরা একটা ডোজ দিতে পেরেছি, অথবা বলে যে এখন ভ্যাকসিন নাই অ্যাভেলেবেল, পরে আসো। এখন এটা হয় কি 9 মাসে একটা ভ্যাকসিন, ওই যেটা বললো যে 92% কাভারেজ, পরবর্তী ভ্যাকসিন না দিলে তো 97% হচ্ছে না, সেকেন্ডটা একটু গ্যাপে, এবং ওই যে যখন পিছিয়ে যাচ্ছে যে আজকে ভ্যাকসিন নাই পরে আসো, ওরাও গ্রামের যারা আছে তারা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যায়, কেউ হয়তো নেগলিজেন্সি কারণে, কেউ হয়তো ভুলে যায় কাজের তাড়নায়। এবং ভ্যাকসিনটা আসলে আমরা যখন প্রথম থেকে শুরু হয়, আমরা সবসময় বলি 1 গোতে, যখন যাবে তাকে ক্যাচ করো, ভ্যাকসিন দিয়ে দাও। আর এটা যেটা আপনারা একটু আগে বললেন যে আগে আমরা জানতাম স্বাস্থ্য আপা নামে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, স্বাস্থ্য আপারা বাসায় যে জোর করে বাচ্চাগুলাকে, আগে তো ভ্যাকসিনে যারা নিতে চায় না, গ্রামের মানুষদের কিছু সুপারস্টিশন আছে, যদিও পাকিস্তান, আফগানিস্তান এগুলার তুলনায়, ইন্ডিয়ার তুলনায় আমার দেশের মানুষরা খুবই ওয়েলকাম করে ভ্যাকসিনকে, কিন্তু কিছু কিছু রিমোট এরিয়াতে এখনো সুপারস্টিশন আছে, ওরা ভ্যাকসিন দিতে চায় না। এই স্বাস্থ্য আপারা কিন্তু গিয়ে গিয়ে ওদেরকে মোটিভেট করতো, সাথে প্রেগনেন্ট মাদারকে বিভিন্ন রকমের পরামর্শ, বাচ্চাদের খাবার দাবারের ব্যাপারে, এই জায়গাগুলোতে একটু ঘাটতি হয়েছে। আমার মনে হয় এই জিনিসগুলো একটু কভার করা দরকার, তাহলে এই ভ্যাকসিনগুলো আর কন্টিনিউয়াস সাপ্লাই অফ চেইনটা রক্ষা করতে হবে, যে ভ্যাকসিনটা সবসময় অ্যাভেলেবেল হবে, এবং ভ্যাকসিনটা যে দোরগোড়ায় যেতে যে একটা কোল্ড চেইন মেনটেন করতে হয় ভ্যাকসিনের পোটেন্সিটা ঠিক রাখার জন্য, সেটাকেও ঠিক রাখতে হবে। কোল্ড চেইনটা নষ্ট হলে কিন্তু ভ্যাকসিনটা ঠিক দেওয়াই হবে, কিন্তু ওটার কার্যকারিতা থাকবে না। আর একটা জিনিস আমি যেটা বলা খুবই জরুরি, যে মিজেলসটা কিন্তু করোনার থেকেও ডিভাস্টেটিং। এটার কারণ, করোনার সময় আপনারা খেয়াল করে দেখবেন তখন কিন্তু বাচ্চাদের এত মৃতের সংবাদ আমরা পাই নাই, ওটা একটা রহমত ছিল, বাচ্চারা অত এফেক্টেড হয় না, বা এফেক্টেড হলেও মাইল্ড ইনফেকশন হয়েছে। কিন্তু এটা একদম অপোজিট, এটা যেমন হাই ইনফেকশন রেট, এবং এই মিজেলসে কিন্তু কমপ্লিকেশনস হচ্ছে, এবং যেহেতু ছোট বাচ্চারা এফেক্টেড হচ্ছে, ওরা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। এবং এইটার আরেকটা ভয়াবহ দিক, যেটা ভিটামিন এ ডেফিসিয়েন্সি। মিজেলস ভ্যাকসিনটায় ভিটামিন এর যে আমাদের স্টোরটা থাকে, লিভারে থাকে, এরা করে কি ওই স্টোরটাকে নষ্ট করে দেয়, তারপরে ইউরিনের সাথে বেশি বেশি ভিটামিন, এবং সেটার কারণে কি হয়, একটা মানুষের যে ইমিউনিটি থাকে সেই ইমিউনিটিটা দুর্বল হয়ে যায়, তারপরে রাত কানা বা চোখে অন্ধ হয়ে যায়, ব্লাইন্ডনেস হয়, মানে অনেক ভয়াবহ। এবং সবচেয়ে বড় জিনিস যেটা, যে এই যে ইমিউনিটি কমে যাচ্ছে, এইটার কারণে আগামী 2 বছর 3 বছর এই যে ইমিউনো সাপ্রেশনটা হয়, এটা রিকভার করতে করতে 2-3 বছর লেগে যায়। এই 2-3 বছরের মধ্যে এই যে ইমিউন অ্যামনেশিয়া আমি বলেছিলাম যে ওরা স্মৃতিশক্তি হারিয়ে ফেলে, সেটার কারণে বাচ্চাগুলোকে যেই ভ্যাকসিনগুলো আগে দেওয়া হয়েছে, এই যে ডিপিটি, আমরা বিসিজি, অন্যান্য যে ভ্যাকসিনগুলো, ওই ভ্যাকসিনগুলোর এগেইনস্টে যে অ্যান্টিবডি তৈরি হয়েছিল, ওই অ্যান্টিবডিগুলোও কিন্তু ওরা হারিয়ে যাবে বডির থেকে, মানে ওই রোগগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু আবার ফেরত আসতে পারে। তার মধ্যে সবচেয়ে কমন একটা রোগ যেটা টিবি, যক্ষ্মা, এই যক্ষ্মাটাও ফিরে চলে আসতে পারে। সুতরাং আমাদেরকে কিন্তু এখন থেকে আরো অনেক বেশি সচেতন হতে হবে। এই জায়গায় একই সাথে ম্যাডাম, আমি ওই অংশটুকু মানে কভার না করলেই না, সেটা হচ্ছে অনেকেরই ধারণা হাম বাচ্চাদের অসুখ, কিন্তু আপনি যেটা বললেন যে এটা বয়স্ক যারা অপুষ্টিতে ভুগছে তারাও এটাতে আক্রান্ত হতে পারে। বয়স্কদের জন্য কোনো স্পেশাল মানে পরামর্শ আপনার পক্ষ থেকে? বয়স্কদের তো ধরে নেওয়া হয় যে 70, মিজেলস ভ্যাকসিনটা কিন্তু অনেক আগে থেকে শুরু, তখন ছিল সিঙ্গেল ভ্যাকসিন, পরে 2012 সাল থেকে হচ্ছে মিজেলস অ্যান্ড রুবেলা এমআর ভ্যাকসিনটা চালু হয়েছে। তা আমরা ধরে নিব যারা এখন বয়স্ক তারা কিন্তু সবাই ভ্যাকসিনেটেড। এখন তাদের যেহেতু ইমিউনিটি বয়সের সাথে সাথে ইমিউনিটিটা ফল করে, ওই যে তাদেরকে একটু এক্সপোজারে যেতে দেওয়া যাবে না। কোনো বাসায় যদি কোনো একটা ছোট বাচ্চার মিজেলস ধরা পড়ে, তাহলে তাকে আইসোলেট করে ফেলতে হবে, কোয়ারেন্টাইন করে ফেলতে হবে, ও যেন ওই বয়স্ক লোকের কাছাকাছি না যায়, বা ওনাকে একটু এখন বাইরে মার্কেটে বিভিন্ন জায়গায় যেখানে যেহেতু মিজেলসটা এখন চারিদিকে ছড়িয়ে আছে, তাকে আসলে আমাদেরকে মানে তাকে প্রিভেন্ট করতে হবে, সে যেন এক্সপোজ না হয়। এক্সপোজ হয়ে গেলে মিজেলস হবে, তার যেহেতু ভ্যাকসিন আছে তার হয়তো বা অত বেশি সিভিয়ার হবে না, কিন্তু অনেক বয়স্ক মানুষের তো আবার সবকিছু একটু বেশি বেশি, ছোট বাচ্চাদের মতন এক্সপ্রেশনটা বেশি হয়। ম্যাডাম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুধু দর্শক মণ্ডলী, বিরতির পর এসে আমরা জানবো যে বাসায় হামের শিশুটিকে কিভাবে যত্ন নিতে হবে। শুধু দর্শক মণ্ডলী, মুক্তির কথায় আবারও স্বাগত জানাচ্ছি। নিউমোনিয়া একটা পেশেন্টকে অনেক বেশি ঝুঁকিতে ফেলে দিবে। তো অনেক সময় আমাদের প্যারেন্টসদের নিউমোনিয়া শনাক্ত করার ক্ষেত্রে ভুল হয়। অনেক সময় তারা বাচ্চার শ্বাসকষ্টকে সাধারণ অসুস্থতা ভাবে। অনেকে আবার বলে যে যদি বুক খুব ডিপলি ওঠানামা করে তাহলে নিউমোনিয়া চেক করা উচিত। এনি কুইক টিপস? হ্যাঁ, এটা আসলে এখন, আগে যেমন অনেক ভুল ধারণা ছিল, এখন আমি দেখি মারা এই ব্যাপারে অ্যাটলিস্ট কনসাস, যে
কারণ নিউমোনিয়া প্রতি বছর আসে, নিউমোনিয়া দিবস পালন করা হয়, বিভিন্ন প্রচারণা চলে, তো যে বুক দ্রুত উঠানামা করবে, বুকের ভাঁজ হয়ে যাবে, নাকের এইটা শ্বাসের সাথে সাথে নড়াচড়া করবে, বাচ্চার অক্সিজেনের স্বল্পতার কারণে একটু নীল হয়ে যাবে, বা বাচ্চার শ্বাসের সাথে অনেক বেশি শব্দ হবে, হার্ট রেটটাও বেড়ে যাবে, শ্বাস প্রশ্বাস অনেক বেড়ে যাবে এবং আস্তে আস্তে বাচ্চা নিস্তেজ হয়ে পড়বে। সুতরাং এই সমস্ত লক্ষণ দেখা দিলে অবশ্যই হাসপাতালে যেতে হবে, এবং হাম ধরা পড়লেই প্রথম দিন এবং সেকেন্ড দিন 2 দিন আমরা ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে বলি। কারণ এই ভিটামিন এ ক্যাপসুলের স্বল্পতা হয়, এই ভিটামিন এর স্বল্পতা হয়, এর স্বল্পতা হলে ওদের রোগ প্রতিরোধক ক্ষমতা আরও কমে যায় এবং চোখের সমস্যা দেখা দেয়। যদি 6 মাসের নিচে হয় তাহলে 50,000 ইউনিটের একটা ক্যাপসুল খাওয়াতে হয়, 6 মাস থেকে 1 বছরে 1 লাখ ইউনিটের দুইটা ক্যাপসুল, 50 1 লাখ, আর 1 বছর থেকে 2 বছরের মধ্যে হলে 2 লাখ ইউনিটের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াই দিলে তাহলে হবে কি, ওর জটিলতা বা এই যে খারাপ হওয়া বা ডিজিজটা অনেক লম্বা সময় চলা, এটা শর্ট হয়ে আসবে এবং অনেকটাই তাদেরকে রক্ষা করা যাবে। আমি লাস্ট একটা কোশ্চেন আপনাকে করবো, সেটা হচ্ছে যে যেসব বাচ্চাকে আল্লাহ এখন পর্যন্ত সেফ রাখছে এবং যারা হামে আক্রান্ত হয়নি তাদের জন্য এবং তাদের ফ্যামিলি যারা আছে তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে, আপনারা এখন অকারণে বাচ্চাদেরকে নিয়ে বাজারে যাবেন না, কোনো ডে কেয়ার সেন্টারে পারতপক্ষে যদি সম্ভব হয় ডে কেয়ার সেন্টারে বাচ্চাদেরকে রাখবেন না, বাসায় নিজেদের পরিবেশের মধ্যে মানে একটু যত্ন করেন, একটু বেশি বেশি ফ্লুইড খাওয়ান, একটু পুষ্টির ব্যাপারে খেয়াল করেন। আর সামনে কোরবানি ঈদ আসছে, এটা নিয়েও আমার একটা ভয় যে কোরবানি ঈদে তো আবার সবাই সব কিছু ভুলে আবার বাড়ি যাওয়া শুরু করবে। তখন কিন্তু আগের আপনি করোনার সময় কথা মনে আছে কিনা, ঈদের সময় সংক্রমণটা অনেক ছড়িয়ে গেছিল, এবং এই লাস্ট রোজার ঈদেও সম্ভবত, কারণ ফেব্রুয়ারি মাস থেকে আমরা মিজলসের রোগী পাচ্ছি হাসপাতালে, এবং ফেব্রুয়ারি মাসের পরে যে এপ্রিল মাস থেকে কিন্তু এটা প্রকট আকারে দেখা দিয়েছে, এবং সামনে কোরবানি ঈদ। পারতপক্ষে আপনারা যদি বাড়িতে চাপাচাপি করে গাদাগাদি করে বাড়িতে না যেতে পারেন, নিজের বাসায় থাকেন, এই সংক্রমণের রেটটা একটু কমে আসুক, তারপরে আবার আমরা আমাদের স্বাভাবিক জীবনযাপন করবো, বাচ্চাদেরকে ভালো রাখা যাবে। ডক্টর হাসান, আপনার কাছ থেকে শেষ করার চেষ্টা করব, কারণ রোগীর বাবা মায়ের ওই পরিমাণ টাকা পয়সা নেই যে ডায়াগনোসিসের খরচটা দিতে পারবে, এই জন্য তারা অনেকে দিতে পারে না। আবার ডায়াগনোসিস বাংলাদেশের প্রেক্ষাপটে শতভাগ যে সঠিক রেজাল্ট দেয় তার নিশ্চয়তা সরকার দিতে পারে না। আমাদের স্বাস্থ্যমন্ত্রী লজ্জিত বোধ করেন না, এরকম একটা মহামারী চলছে, তিনি মিডিয়াতে এসে ক্ষমা চাচ্ছেন না। এরকম একটা পরিস্থিতিতে আপনার কাছে পাবলিক হেলথ এক্সপার্ট এবং স্পেশালিস্ট হিসেবে আমি জানতে চাইব, ফিউচারে এই ধরনের প্রাদুর্ভাব ঠেকানোর জন্য থিওরিটিক্যালি আপনার সাজেশন কি কি থাকবে সরকারের প্রতি? ধন্যবাদ, অত্যন্ত সময়োপযোগী প্রশ্ন। 2026-এর এই হামের প্রাদুর্ভাব আমাদের জন্য আসলে অনেক বড় শিক্ষা। আমার কাছে মনে হয় যে আমরা আসলে পারস্পরিক দোষারোপ না করে, কার দোষ আছে এটা খুঁজে বের না করে, আমরা ইমিডিয়েটলি আসলে আমাদের বের করা দরকার সমস্যাগুলি কোথায়। 2025-24 থেকে এই পর্যন্ত সমস্যাগুলি কোথায় হলো, সেই সমস্যাগুলি আইডেন্টিফাই করে আমাদের কাজকর্ম পরিকল্পনা করা উচিত, যেন ভবিষ্যতে আরেকটা 2026 না আসে। উন্নয়ন সহযোগী আমাদের যারা আছে, WHO, USCDC, সেভ দি চিলড্রেন, ইউনিসেফ, গাভি, যারা আমাদেরকে বড় ভ্যাকসিন দেয়, এদের সাথে বসে আমাদেরকে নির্ধারণ করতে হবে যেন সব সময় আমাদের হাতে পর্যাপ্ত ভ্যাকসিনের স্টক থাকে, ফুরিয়ে যাওয়ার আগেই যেন আমরা এটা সমন্বয় করতে পারি। এটার সাথে যেন সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক না থাকে, যাতে আমাদের এক সরকার আরেক সরকার আমরা দোষ দিতে না পারি। সিস্টেমটা যেন কাজ করে যে আমাদের কাছে পর্যাপ্ত স্টক সব সময় থাকবে। আমরা জানবো 5 বছর পর পর 2026-এ দিয়েছি, 2031 সালে আমাদের পরবর্তী ক্যাম্পেইন করতে হবে, 2031-এর জন্য যেন আমার স্টক জমা থাকে, এইটা আমাকে নিশ্চিত করতে হবে। এবং আমাদেরকে টিকাদানের যে রোবাস্ট সিস্টেম, কিছু ভ্যাকসিন হেজিটেন্সি তৈরি হয়েছে, এইটাকে আমাদেরকে দূর করতে হবে। আমাদের রোবাস্ট সিস্টেমটা এমনভাবে করতে হবে যেন আমরা সব সময় 95% মানে ঢাকা শহর, 95% ভোলার সেই চরে, 95% মানে হচ্ছে কোস্টাল এরিয়াতে, সব জায়গাতে আমাকে 95% থাকতে হবে। আমি যদি রোহিঙ্গা জনগোষ্ঠীকে আমার দেশে আশ্রয় দিয়ে থাকি, আমাকে ওখানেও 95% করতে হবে। আজকে রোহিঙ্গা জনগোষ্ঠীর রেট হচ্ছে 60% 70% তাদের ভ্যাকসিন কাভারেজ, আমাকে সেটা করতে হবে না, আমাকে সেখানে 95% আনতে হবে, তাহলেই আমি আমার পুরো দেশকে করতে পারবো। সো যারা উন্নয়ন সহযোগী আছেন তাদেরকেও আমাদেরকে করতে হবে, প্রমোট করতে হবে যে ম্যাডাম যেই খরচ কমানোর কথা বলছিলেন, ওনারা আমাদেরকে কিট দিয়ে সহায়তা করুক। কোভিডের সময় তারা আমাদের কিট দিয়ে সহায়তা করেছে, ভ্যাকসিন দিয়ে সহায়তা করেছে, তারা আমাদেরকে বেশি করে কিট দিয়ে সহায়তা করুক, যাতে আমরা অ্যাটলিস্ট
উপজেলা পর্যায়ে পর্যন্ত আমরা এই কিটটাকে নিয়ে যেতে পারি। এখন আমরা যেতে পারছি না, জেলা পর্যায়ে পারছি না, হয়তো বিভাগীয় পর্যায়ে আমরা করতে পারছি। সো উপজেলা পর্যায়ে পর্যন্ত আমাদের নিয়ে যেয়ে সেখানে যেন আমরা এই পরীক্ষাটা করতে পারি, এবং তাতে চিকিৎসারও এক ধরনের আস্থা পাবেন চিকিৎসকরা, যাতে সঠিক সময় তারা চিকিৎসাটা দিতে পারছেন। আর আরেকটা আছেন কোয়ার্ডিনেশনের কথা বলেছি, 3টা উইং, একটা হচ্ছে স্কুল এবং কলেজগুলো, ইনস্টিটিউশনগুলো, 2 নাম্বার হচ্ছে কমিউনিটি, এবং 3 নাম্বার হচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা। এই 3টা ব্যবস্থাকে একসাথে ইন্টিগ্রেশন হওয়া দরকার। দেখেন, আমরা যখন সংখ্যা বলি, এত% মারা গিয়েছে, এত% হাসপাতালে ভর্তি হয়েছে, এগুলো একটা সংখ্যা, কিন্তু আসলে এই সংখ্যাগুলির পিছনে আমরা ভুলে যাই একটা শিশু, একটা পরিবারের কষ্ট। মিজলস হচ্ছে একটা সম্পূর্ণ প্রতিরোধযোগ্য রোগ। এই রোগে একটা শিশু মারা যাওয়া আমাদের জন্য কষ্টকর। সুতরাং সেখানে 220টা শিশু চলে গেছে আমাদের কাছ থেকে। আমাদের সতর্ক হওয়া উচিত যে আমাদের একটা শিশুও যেন এখান থেকে না যায়। যারা জনগণ আছে, আমরা যেন শুধু সরকারের দিকে আঙুল না তুলি, আবার সরকারও যেন আমরা শুধু জনগণকে দোষারোপ না করি। আমাদের দুজনেই দরকার, জনগণের সচেতনতা দরকার, সরকারকে তার প্রতিটি দায়িত্ব 100% নিশ্চিত করতে হবে যাতে এই ধরনের ভ্যাকসিন প্রতিরোধক রোগে কোনো শিশু মৃত্যুবরণ না করে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর হাসান, এবং অসংখ্য ধন্যবাদ ডক্টর মাহবুবা, আপনাদের দুজনকে স্টুডিওতে এসে আমাদের আজকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। সেই দর্শক মণ্ডলী, আমাদের মাসুম বাচ্চারা, আমাদের শিশুরা আজকে এক নীরব মহামারীর সম্মুখীন। 250-র বেশি শিশু ইতিমধ্যে প্রাণ হারিয়েছে, আর চিকিৎসা নিয়ে যারা ফিরে গিয়েছে তাদেরও কিন্তু বিভিন্ন ধরনের কমপ্লিকেসি সাথে নিয়েই তারা বড় হতে যাচ্ছে। টিকা নিয়ে 9-6 করে কার লাভ? এটা তো কোনো সরকার বদলের সাথে সংশ্লিষ্ট বিষয় হওয়া উচিত ছিল না। এটা ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থ হিসেবে গণ্য করা উচিত ছিল। আমরা আশা করব আমাদের দেশের শিশু বিশেষজ্ঞ এবং পাবলিক হেলথ বিশেষজ্ঞ যারা আছেন তাদের সমন্বয়ে আমাদের স্বাস্থ্য বিভাগ আশু ব্যবস্থা গ্রহণ করবে। প্রত্যেকটা শিশুর জীবন অমূল্য, এই জীবনের মূল্যায়ন তারা করবে। আসুন আমরা সবাই সচেতন হই, এবং আজকের অনুষ্ঠানে আমাদের এই বিশেষজ্ঞরা যে পরামর্শগুলো আমাদেরকে দিয়েছে সেই অনুযায়ী এই প্রাদুর্ভাবকে কন্টেইন করার চেষ্টা করি। কারণ ডক্টর হাসান যেটা বললেন, হাম একটা প্রতিরোধযোগ্য অসুখ, এবং আমাদের রাজনৈতিক ব্যর্থতা অথবা পরিকল্পনার ব্যর্থতার জন্য প্রত্যেক মাসুম শিশুর জীবনের জবাবদিহিতা আমাদের এখানে অথবা আখেরাতে কিন্তু দিতে হবে। আসুন দায়িত্বশীল হই, সচেতন হই, এবং আমাদের শিশু, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা রক্ষা করি। পরের মুক্তির কথার নতুন এপিসোডে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।